এক দফা এক দাবি, ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আপনি যা পাঠিয়েছেন রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, বিকজ আর কোনো কনস্টিটিউশনাল অফিস হোল্ডার তো নাই। রাষ্ট্রপতি যদি না কোঅপারেট করে তাহলে স্টেট কোল্যাপস করছে। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। আদালতের বারান্দায় এখন একটাই দাবি প্রতিধ্বনি হচ্ছে, যে তা হলো রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ডক্টর ইউনূসের ফাঁসি চাই। আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি রাষ্ট্রপতির আনা এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক সরকার প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে সর্বোচ্চ দণ্ড ভোগ করতে হতে পারে। এই ইউনূস গংদের বিরুদ্ধে বাংলার মাটিতেই মামলা হবে। মরার উপর খাড়ার খা হয়ে দাঁড়িয়েছে মহামান্য রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার। তিনি যেই সব ব্লান্ডার করেছেন, তিনি যেসব কথা বলেছেন, প্রত্যেকটা কথা আগামী দিনে বাংলাদেশের নথি হিসেবে অধিভুক্ত হবে এবং এই নথি দিয়ে, এই দলিল দিয়ে ডক্টর ইউনূস গং এবং ডক্টর ইউনূসের আশেপাশে যারা ছিল জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে এবং সংবিধানের ৭ ক ধারা অনুযায়ী এদের প্রত্যেককে ঝুলানোর বন্দোবস্ত করা যাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এই বক্তব্যের মাধ্যমে। প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেসে যাচ্ছেন? রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেরকম একটা অপরাধ, সেরকম একটা কাজ জেনে বুঝে যদি করে থাকেন কেউ, তার ব্যাপারে যদি অভিযোগ আসে এবং অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সবকিছু? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন আইনি লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দায়িত্ব গ্রহণ করে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন বলে এখন জোরালো অভিযোগ উঠেছে। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছেন খোদ রাষ্ট্রপতি। অভিযোগের পাহাড় জমেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যার মধ্যে প্রধানতম অভিযোগ হলো তিনি দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশে নিজের নামে থাকা সবকটি মামলা অবৈধভাবে মওকুফ করিয়েছিলেন। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত ৬৬৬ কোটি টাকার কর মওকুফ করে রাষ্ট্রীয় কোষাগারের বড় অংশের ক্ষতি করেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সবথেকে চাঞ্চল্যকর তথ্য যা সামনে এসেছে তা হলো রাষ্ট্রপতিকে কার্যত গৃহবন্দী করে রাখা। সাবেক এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ যে তিনি রাষ্ট্রপতিকে কোনো প্রকার বিদেশ সফরে যেতে দেননি এবং রাষ্ট্রপ্রধানকে সম্পূর্ণ অন্ধকারে রেখে বিদেশি বিভিন্ন শক্তির সাথে একাধিক গোপনীয় চুক্তি স্বাক্ষর করেছেন, যা বাংলাদেশের সংবিধানের চরম লঙ্ঘন এবং সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। বর্তমানে এই মামলার বিচারকী কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ জনগণের একটি বড় অংশ ডক্টর ইউনূসের এই কর্মকাণ্ডকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছেন। আদালতের বারান্দায় এখন একটাই দাবি প্রতিধ্বনি হচ্ছে, যে তা হলো রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ডক্টর ইউনূসের ফাঁসি চাই। আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি রাষ্ট্রপতির আনা এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়, তবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক সরকার প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে সর্বোচ্চ দণ্ড ভোগ করতে হতে পারে। দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে আদালতের চূড়ান্ত রায়ের দিকে, যেখানে নির্ধারিত হবে ডক্টর ইউনূসের ভাগ্য। এই মামলাটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে, কারণ এখানে প্রশ্ন উঠেছে ক্ষমতার অপব্যবহার এবং সংবিধান লঙ্ঘনের চরম সীমা নিয়ে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করা হবে। অন্যদিকে ডক্টর ইউনূসের অনুসারীরা এই মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করলেও রাষ্ট্রপতির সরাসরি অভিযোগ ও দালিলিক প্রমাণগুলো মামলার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে পুরো দেশ এখন ডক্টর ইউনূসের বিচার ও সম্ভাব্য ফাঁসির রায় নিয়ে উত্তাল হয়ে আছে এবং আন্তর্জাতিক মহলের নজরও এখন বাংলাদেশের এই আলোচিত মামলার দিকে। মহামান্য রাষ্ট্রপতির যে অভিযোগ প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং প্রফেসর ইউনূস যেহেতু এই সরকারের নেতৃত্ব দিয়েছেন, সমস্ত দায়গুলো তার উপরেই যাবে, সেই দায়গুলো নিয়েই আলোচনা হচ্ছে এবং সেই দায়গুলো নিয়ে যদি আদালতে অভিযোগ করা হয়, তাহলে কোন পরিস্থিতির তৈরি হবে? প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে নিজের নামে যে মামলাগুলো ছিল সেগুলো নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। নির্বাহী আদেশে কোনো সৎ লোক, সাহসী লোক ক্ষমতায় গিয়ে নিজের মামলা তুলে নেয় না। যদি তিনি সৎ হয়ে থাকেন, নির্দোষ হয়ে থাকেন, তাহলে আদালত ফেস
করে আদালতে নির্দোষ প্রমাণ হবেন, সেই সাহসটা তার থাকা উচিত ছিল। সেই সাহসটা তার ছিল না বলেই নির্বাহী আদেশে তিনি তার মামলাগুলো তুলে নিয়েছিলেন। এটা একটা বড় অপরাধ বলেই অনেকে মনে করছেন। সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই বিষয়টা নিয়ে। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পড়ার পর হিসাব করতে বসেছি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে প্রফেসর সাহেবের বিরুদ্ধে কতটি মামলা দায়ের করা যায়। আঙুলের কড়াই কুলাচ্ছে না, ক্যালকুলেটর হাতে নিতে হবে। অর্থাৎ এত মামলা দায়ের হতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের, যেটা আঙুল দিয়ে গুণে কুল পাওয়া যাবে না, ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। এই কথা তিনি যখন বলছেন, আমরা তখন বিশ্ব মিডিয়ার দিকে যদি তাকাই তাহলে বিশ্ব মিডিয়া এই খবরটা নিয়ে সরব হয়েছে। সেটা একটা পত্রিকার নিউজটা আমরা দেখে এসে তারপরে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের যে ব্যাপারগুলো সামনে আসতে পারে সেই কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এনডিটিভির শিরোনামটা দেখে নিন। এনডিটিভি প্রফেসর ইউনূসের ছবি দিয়ে তারা বলছে, বাংলাদেশ প্রেসিডেন্টস ওভারথ্রো স্টেবিলাইজ ঢাকা, চার্জ এগেনস্ট ইউনূস। ভয়াবহ একটা শিরোনাম করেছে এনডিটিভি। এবার আসা যাক যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ আসতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনে। প্রফেসর ইউনূস তার 1.5 বছরে রাষ্ট্রপতিকে ব্যবহার করে 132টি অধ্যাদেশ জারি করেছেন, যে অধ্যাদেশগুলোর ম্যাক্সিমাম অধ্যাদেশই হচ্ছে আইনসঙ্গত নয়। যেমন গণভোটের অধ্যাদেশ, যেমন জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো পুরোপুরি সংবিধান বিরোধী। আইন বিরোধী তো অবশ্যই, সংবিধান বিরোধী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে নেই এমন আদেশও তিনি রাষ্ট্রপতিকে দিয়েছেন। এই আদেশগুলোর সমস্ত দায় তার উপরে যাবে, কারণ রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী একমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কোনোটাই নিজের ইচ্ছাই করতে পারেন না। সবকিছুই প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে তিনি করেন। এরপরে আসবে যে তিনি যে অন্তত 14-15 বার বিদেশ সফর গিয়েছেন, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী প্রতিটা বিদেশ সফর শেষে তার দেশে ফিরে এসে রাষ্ট্রপতির কাছে লিখিত রিপোর্ট দেওয়ার কথা, দেখা করে সেই লিখিত রিপোর্ট তিনি দেবেন, এমনটাই নিয়ম। সেই নিয়ম তিনি মানেননি, অর্থাৎ তিনি আইন লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। প্রথম যেটা বললাম যে সংবিধানের বিরুদ্ধে কাজ করা, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। 132টা অধ্যাদেশের যে ব্যাপারটা, এটা রাষ্ট্রদ্রোহিতা। বিদেশি চুক্তির ব্যাপারে, বিদেশি যে চুক্তি করেছেন সেই চুক্তিগুলোর ব্যাপারে রাষ্ট্রপতিকে কোনো কিছু জানাননি। দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করেছেন তিনি বিদেশের সঙ্গে, সেই চুক্তিগুলোর ব্যাপারে একটাও রাষ্ট্রপতিকে জানাননি। এটাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়ে দাঁড়াতে পারে। রাষ্ট্রপতিকে অন্তত 2 বার তিনি বিদেশে যেতে দেননি, বিদেশে আমন্ত্রণ থাকা সত্ত্বেও। রাষ্ট্রপতির যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার তিনি ক্ষুণ্ণ করেছেন, সেই অধিকার কেড়ে নিয়েছেন। এটাও সংবিধান বিরোধী একটা কর্মকাণ্ড। ব্যক্তিগত কাজে বিদেশ সফর করে রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন। 14-15 বার বিদেশ সফর, একমাত্র জাতিসংঘ সফর বাদ দিয়ে প্রতিটা সফরই তার ব্যক্তিগত সফর ছিল। সেই ব্যক্তিগত সফরে তিনি লর্ড বহর নিয়ে 100 সদস্যের বেশি নিয়ে 50 জনের প্রেস উইং নিয়ে তিনি সফর করেছেন এবং সফর করে শত শত কোটি টাকা রাষ্ট্রের নষ্ট করেছেন। নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন, যেটা বললাম যে নিজের মামলা, সেই মামলা ফেস করার তার সাহস ছিল না বলে নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। এখন যে কেউ যদি এই ব্যাপারে একটা রিট করে তাহলে সেই নির্বাহী আদেশের ব্যাপারটা উঠে যাবে, অথবা বিএনপি সংসদের প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে যদি এই আদেশ পাশ না করে, প্রফেসর ইউনূসের এই নির্বাহী আদেশে মামলা তুলে নেওয়ার এই আদেশ যদি পাশ না করে, বৈধতা যদি না দেয়, তাহলে অটোমেটিক সেই মামলাগুলো আবারও সক্রিয় হয়ে যাবে। 666 কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। এটাও তিনি করতে পারেন না, সংবিধান অনুযায়ী তিনি এটা করতে পারেন না। এটা রাষ্ট্রের অনেক বড় একটা ক্ষতি। রাষ্ট্রপতিকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার একটা বড় অপরাধ। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ষড়যন্ত্র তিনি করেছেন, তিনি এবং তার উপদেষ্টারা করেছেন, সেটা রাষ্ট্রপতি নিজে মুখে অভিযোগ করেছেন কালের কণ্ঠের কাছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার এসেছে বারবার তার আমলে। তিনি তার গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানকে অনেক লাইসেন্স দিয়েছেন, গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দিয়েছেন, বিনা টেন্ডারের তরঙ্গ বরাদ্দ দিয়েছেন। এই কাজগুলো তিনি প্রতিনিয়ত করেছেন। গ্রামীণের জনশক্তি রপ্তানি, গ্রামীণের ওয়ালেট, গ্রামীণের বিশ্ববিদ্যালয়, গ্রামীণের এমন কোনো সেক্টর নেই যে গ্রামীণের তিনি লাইসেন্স দেননি। এটাও তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন।
এই যে মানে লাইসেন্স দেয়া এবং নিজের প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলো তিনি বলেন যে একটারও মালিক তিনি না, সেটার প্রমাণ গতকালকেই আমরা দেখেছি। ইউনুস সেন্টারে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের এমডিরা তার সঙ্গে মিটিং করতে এসেছিলেন। প্রতিষ্ঠান কিভাবে চলছে না চলছে, এই 1.5 বছর ঠিকভাবে খোঁজখবর নিতে পারেননি, সেই কাজগুলো তিনি ইউনুস সেন্টারে বসে থেকে করেছেন। এই প্রতিষ্ঠানগুলো যে তারই, এটা গতকালকে আবারও প্রমাণ হয়েছে এবং পত্রিকায় এসেছে। মাহবুব কামাল ওই কারণেই আমি তো কয়েকটা মাত্র বললাম, কিংবা আমার ইনফরমেশনের মানে অ্যাভেলেবিলিটি এত বেশি নেই বলে আরও অনেক তথ্য হয়তো আপনাদেরকে দিতে পারছি না, যেগুলো ইনভিজিবল তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মাহবুব কামালের কাছে আরও অনেক তথ্য রয়েছে। তিনি জান্দ্রেল একজন সাংবাদিক, সেই কারণেই তিনি বলেছেন যে হাতের আঙুল গুনে এই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়, যে তিনি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার কত অপরাধ করেছেন সেই হিসাব করতে হলে ক্যালকুলেটর লাগবে, এবং মামলার কথা বলেছেন তিনি। এখন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন পরিস্থিতি কি এরকম দাঁড়াবে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা দায়ের হতে থাকবে, এবং সেই মামলা দায়ের হতে থাকলে তাকে এমন জেলে তো যেতে হতেই পারে বটে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ শাস্তি, যার চাইতে বেশি শাস্তি আর নেই, সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? এরকম দিনও কি আমাদেরকে দেখতে হবে? আমরা প্রত্যাশা করি যে সেরকম দিন যেন প্রফেসর ইউনূসকে দেখতে না হয়, কারণ তিনি বাংলাদেশের গর্ব হিসেবেই আমরা জানি, নোবেল জয়ী একজন নোবেল জয়ীর এরকম পতন হোক এটা আমরা কখনোই কামনা করতে পারি না। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মহামান্য রাষ্ট্রপতির একটা সাক্ষাৎকার। তিনি যেই সব ব্লান্ডার করেছেন, তিনি যেসব কথা বলেছেন, প্রত্যেকটা কথা আগামী দিনে বাংলাদেশের নথি হিসেবে অধিভুক্ত হবে, এবং এই নথি দিয়ে, এই দলিল দিয়ে ডক্টর ইউনূস গং এবং ডক্টর ইউনূসের আশেপাশে যারা ছিল জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত প্রত্যেকের বিচার হবে, এবং সংবিধানের 7 ক ধারা অনুযায়ী এদের প্রত্যেককে ঝুলানোর বন্দোবস্ত করা যাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এই বক্তব্যের মাধ্যমে। এটা দেখার পর জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত যারা আছে তাদের মোটামুটি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সার্জিস আলম দেখেন কি বলতেছে। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানো সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস বলে তো হ্যাঁ, আর তখন শত শত আন্দোলন। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, সর্বোচ্চ মাসখানেক লাগবে। কারণ আগে এমনই ফ্রিডম ছিল যে মন্ত্রণালয়ে মন্ত্রীরা বৈঠক করছে, সেখানে গিয়ে চিল্লাচিল্লি করা গেছে। মানে মবের যে কালচারটা ছিল ইউনূসের শাসনামলে, সেই মবের কালচার এখন নাই, মোটামুটি অনেকটাই কমে গেছে, যার কারণে তাদের অনেক মনক্ষুণ্ণ, তারা কষ্ট পাচ্ছে, তারা ভাবছে ডক্টর ইউনূসকে বাংলাদেশের মানুষ মিস করবে। ভাবা যায় কি ধরনের বুদ্ধি নিয়ে এরা নাকি জাতীয় রাজনীতি করে। যাই হোক, যেই মূল প্রসঙ্গ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম, এই 4 জন খুব দ্রুততার সাথে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নেওয়ার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালাচ্ছে, এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাই কমিশন, তাদের যে বাপদাদাদের দেশ, সার্জিসদের বাপদাদাদের দেশ পাকিস্তান হাই কমিশনের একজন কর্মকর্তা মিস্টার কামরান ধাঙ্গাল তার নাম, তিনি কাউন্সিলর পলিটিক্যাল, তার সাথে সব ধরনের দেন দরবার চালাচ্ছে, বিভিন্ন ধরনের তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে, টাকা পয়সার একটা ব্যাপক লেনদেন হবার সম্ভাবনা আছে। এরা এর মাধ্যমে কোনোভাবে বাংলাদেশ থেকে বের হতে পারে কিনা সেই প্রক্রিয়া চালাচ্ছে, কারণ এই মুহূর্তে সেনাবাহিনীর কোনো অংশ তাদের সাথে আসলে ওইভাবে যোগাযোগ করছে না। যোগাযোগ করার চেষ্টা করেও তারা বারবার ব্যর্থ হয়েছে। সার্জিসের ছোট ভাইকে ইতিমধ্যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কয়েক মাস পূর্বেই। আসিফ, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মাহফুজ আলম, এই 4 জন এই ধাঙ্গাল মিস্টার কামরান ধাঙ্গালের সাথে সর্বোচ্চ বৈঠক করতেছে। ইতিমধ্যে কয়েকবার বৈঠক হয়েছে, রাজধানীর ওয়েস্টের একটা কামরাতে একটা কক্ষে বৈঠক হয়েছে। সেই বৈঠকে তার 5 জন উপস্থিত ছিল। এখন অনেকে বলতে পারেন সেই প্রমাণ কোথায়? এইসব গোয়েন্দা ইনফরমেশন ভাই, প্রমাণ ফুটেজ আপনাদেরকে দেখানো যাবে না, এইসব ফুটেজ কেউ দেয় না। যদি বিশ্বাস না হয় আপনারা আপনাদের সোর্সের মাধ্যমে খবর নিয়ে দেখতে পারেন। তারা এই কামরান ধাঙ্গালের সাথে বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট লেনদেনের কথা বলতেছে। যদি মোটামুটি তিনি আগ্রহী হন, সেক্ষেত্রে দেখা গেছে সার্জিস হয়তো বা দেশ থেকে চলে যেতেও পারে। এখন বিএনপি তাদেরকে আটকাবে কিনা, তাদের যেই অপশাসন, তাদের যে দুর্নীতির ফিরিস্তি গত 17-18 মাসে, এগুলা বিএনপি যদি সামনে নিয়ে সেদেরকে আইনের আওতায় আনে, তবে বাংলাদেশের মানুষ হয়তো বা এই যাত্রায় বিএনপিকে ক্ষমা করলে করতেও পারে। আর যদি এদেরকে সেফ এক্সিট দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় না বিএনপির প্রতি বাংলাদেশের মানুষের ওই বিশ্বাসটুকু থাকবে। বাংলাদেশের ইমিগ্রেশন কর্মকর্তা যারা আছেন প্রত্যেকটা বিমানবন্দরে, পাশাপাশি যারা এই সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত, তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে, এ ধরনের দেশদ্রোহী, এ ধরনের লুটপাটকারীকে আপনারা দেশ থেকে চলে যেতে দেবেন কিনা সেটা আপনাদের বিবেকের উপর প্রশ্ন রেখে গেলাম। শুধু সংবিধান লঙ্ঘন হয় নাই, ইটস ট্রিজন, ইটস ট্রিজন। আপনি রাষ্ট্রপতিকে দেখা করেন নাই, আপনি আপনার পলিসিস গুলি রাষ্ট্রপতিকে জানান নাই। বিকজ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল অফিস করছিলেন প্রধানমন্ত্রী যাওয়ার পর।
একমাত্র ব্যক্তি যিনি কনস্টিটিউশনাল পজিশনে ছিলেন, উনি একজন নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো 12th পার্লামেন্টকে অবৈধ বলেন নাই তো, উনি তো 12th পার্লামেন্ট দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি। আপনি তো ওনার সাথে খেলা করতে পারেন না। সংবিধান স্পষ্টভাবে বলেছে যে যিনি সরকার প্রধান হবেন, তিনি কোনো পলিসি নেওয়ার আগে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, রাষ্ট্রপতিকে অবহিত করবেন। উনি যখন দেশের বাইরে যাবেন, উনি রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, ওনাকে জানাবেন কেন যাচ্ছেন। উনি যখন ফিরে আসবেন তখন আবার রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। যেভাবে ইউনূস ট্রিট করেছে, সে শুধু তার ওথ শপথ লঙ্ঘন করে নাই, বরঞ্চ সেই রাষ্ট্রের সাথে খেলা করেছে। সেই রাষ্ট্র, উনি হচ্ছেন প্রতীক, রাষ্ট্রপতি হচ্ছেন প্রতীক। এই রাষ্ট্রপতি কে ইজ নট, রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রতীক একজন, আপনাকে ওনাকে রেসপেক্ট করতে হবে। উনি 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের, আপনি তো 1 নম্বর ব্যক্তি না। ইউনূস যেটা করেছে, দেখেন আমি আগেও বলেছি, ইউনূসের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত। ইউনূসের বিরুদ্ধে তদন্ত হবে। ইউনূসের যে ক্যাবিনেট ছিল, স্পেশালি লামিয়া মোর্শেদ, রিজওয়ানা, আসিফ, তারপরে লামিয়ার হাজবেন্ড, রিজওয়ানার হাজবেন্ড, তারপরে শফিকুল আলম, এরকম আরো কয়েকজন আছে যাদের বিরুদ্ধে সরকারকে তদন্ত করা উচিত যে এরা রাষ্ট্রের প্রতি কি ক্ষতি করেছেন। রাষ্ট্র তো 4টি খালি খেলা না। এবং আমি আশাবাদী যে যেহেতু আমার প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, 2/3 মেজরিটি আছে ওনার, উনি এই পদক্ষেপ নেবেন যে অ্যাটলিস্ট একটা ইনকোয়ারি কমিটি করবেন, যে ইনকোয়ারি কমিটিটা রিপোর্ট দেবে বা একটা কমিশন করবেন, সেটা রিপোর্ট দেবে যে উনি কি অনৈতিক, ইললিগাল, আনকনস্টিটিউশনাল কাজ করেছেন, যে সামথিং লাইক ট্রিজন আমি মনে করি। বাট আমার মনে, দিস ইজ মাই ওপিনিয়ন, যেভাবে ট্রিট করেছেন রাষ্ট্রপতিকে। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে কালের কণ্ঠ যেটা আজকে পাবলিশ করেছে, এখন তো এটা রাষ্ট্রপতির মুখ থেকে সবাই জেনেছে যে উনি কি বলতে চেয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসগুলি তো আমি বারবার বলেছি, রাষ্ট্রপতির প্রেস উইং সরিয়ে দিয়েছে। আমি বলেছি, অনেক আগেই বলেছি, কি ক্ষমতা বলে সে সরিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং। সে তো হি ইজ নট দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার না, সে তো প্রাইম মিনিস্টার না। তার কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের যে কনস্টিটিউশনাল প্রভিশন ছিল, সেখানে বলা ছিল যে চিফ অ্যাডভাইজার যিনি হবেন, হি উইল বি ডিমড টু বি দ্য প্রাইম মিনিস্টার, যার জন্য প্রাইম মিনিস্টার পাওয়ার হ্যান্ড ওভার করতো। এইখানে